রেলওয়ে স্টেশনের এক কোণে বিষণ্ণ মনে বসে থাকা এক বিধবা নারী, যার চোখে ছিল হারানো স্বপ্ন আর মনে ছিল গভীর অন্ধকার। ঠিক সেই মুহূর্তে এক দরিদ্র পরিচ্ছন্নতাকর্মী তাকে নিজের ঘরে নিয়ে যাওয়ার পর যা ঘটল, তা শুনলে আপনার মানবতা আর ভালোবাসার ওপর বিশ্বাস আবার ফিরে আসবে। সমাজ যাকে তুচ্ছ ভেবে দূরে ঠেলে দিয়েছিল, সেই নারীর জীবনে রাহুল কিভাবে দেবদূত হয়ে এলো তা জানলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। এক অদম্য প্রেম আর ত্যাগের এই বাস্তবধর্মী গল্পটি শুনতে আজই সঙ্গে থাকুন আমাদের চ্যানেল ফিলিংস অফ স্টোরিতে। পুরো ভিডিওটি দেখলে আপনি জীবনের এক অন্য মানে খুঁজে পাবেন। স্টেশনে বিষণ্ণ বসে থাকা বিধবা মহিলাকে পরিচ্ছন্নতাকর্মী ছেলেটি নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর তার সাথে যা করল, বন্ধুরা, রেলওয়ে স্টেশনে এক সুন্দরী কিন্তু মানসিকভাবে ভেঙে পড়া যুবতী বিধবা মহিলা একা বসেছিল, চোখে ব্যথা আর মনে অন্ধকার নিয়ে। তখনই সেখানে কাজ করা এক গরিব পরিচ্ছন্নতাকর্মী ছেলে তাকে দেখে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেই রাতে ছেলেটি বিধবা মহিলার সাথে যা করল, তাতে পুরো মানবতা মারা গেল। সেই রাতটি শুধু সেই মহিলার নয়, বরং ছেলেটির জীবনকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এমন একটি সত্য সামনে এলো যা মানবতাকে কাঁপিয়ে দিয়েছিল। বন্ধুরা, পুরো সত্য ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে বাস করা এক যুবক ছিল রাহুল, যার বয়স প্রায় 24 থেকে 25 বছর ছিল। সে জীবন থেকে খুব বেশি আশা রাখত না, কারণ সে ছোটবেলা থেকেই দারিদ্র্যকে এত কাছ থেকে দেখেছিল যে স্বপ্ন দেখাও তার কাছে অর্থহীন মনে হতো। তার বাড়িটি মাটির দেওয়াল এবং টিনের চাল দিয়ে তৈরি একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটা ছাদ থেকে পড়ত এবং শীতকালে বাতাস ভেতর পর্যন্ত বিদ্ধ করত। রাহুল প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠে পড়ত এবং কাছের রেলওয়ে স্টেশনে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। এটাই ছিল তার রুজি, এটাই ছিল তার দুনিয়া। সে প্ল্যাটফর্মে ঝাড়ু দিত, আবর্জনা তুলত এবং এর বিনিময়ে সে সামান্য কিছু টাকা পেত, যা দিয়ে সে কোনোমতে নিজের পেট ভরাত। কিন্তু তার মধ্যে একটি জিনিস খুব বিশেষ ছিল, তার সততা এবং তার মন। সে সবাইকে সাহায্য করত, হোক না সে নিজে ক্ষুধার্ত থেকে যায়। সেই রেলওয়ে স্টেশনেই একদিন এমন কিছু ঘটল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। সেদিন সন্ধ্যের সময় ছিল। ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতে তখনও দেরি ছিল এবং লোকেরা এদিক ওদিক বসেছিল। রাহুল বরাবরের মতো পরিষ্কার করছিল, তখনই তার নজর এক কোণায় বসে থাকা এক মহিলার উপর পড়ল। সেই মহিলাটি বাকি লোকদের চেয়ে আলাদা ছিল। তার চেহারায় এক অদ্ভুত কষ্ট ছিল, চোখ ফুলে গিয়েছিল যেন সে অনেক কেঁদেছিল। সে সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তার চেহারার সৌন্দর্য সেই সাধারণ রূপেও স্পষ্ট দেখা যাচ্ছিল। তার বয়স প্রায় ৩০ থেকে ৩২ বছরের মধ্যে হবে। সে মাথা নিচু করে চুপচাপ বসেছিল, যেন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই। রাহুল প্রথমে তো খেয়াল করেনি, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হল যে এই মহিলাটি গত কয়েক ঘণ্টা ধরে ওখানেই বসে আছে এবং সে কিছুই খায়ও নি। তার ভেতরের মানবতা জেগে উঠল। সে ধীরে ধীরে তার কাছে গেল এবং বলল, দিদি, আপনি ঠিক আছেন? আপনার কিছু চাই? মহিলাটি মাথা তুলল এবং তার চোখের দিকে এমনভাবে তাকাল যেন সে অনেক দূর থেকে ফিরে এসেছে। তার কণ্ঠস্বর ধীর এবং ভাঙা ছিল। সে বলল, আমার কিছু চাই না, আমি ঠিক আছি। কিন্তু রাহুল বুঝতে পারল যে সে ঠিক নেই। সে কিছু না ভেবেই নিজের কাছে রাখা সামান্য খাবার তার দিকে এগিয়ে দিল এবং বলল, আমার কাছে বেশি তো নেই, তবে আপনি খেয়ে নিন। মহিলাটি প্রথমে বারণ করল, কিন্তু তারপর তার অবস্থা দেখে সে খাবারটি নিয়ে নিল এবং ধীরে ধীরে খেতে লাগল। রাহুল সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, আপনি এখানে কখন থেকে বসে আছেন? আপনার বাড়ি কোথায়? এবার মহিলাটির চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমার আর কোনো বাড়ি নেই। এ কথা শুনে রাহুলের বুকে কিছু একটা বিঁধল। সে জিজ্ঞেস করল, আপনার নাম কি? মহিলাটি কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার নাম সীমা। রাহুল ধীরে ধীরে বলল, সীমাজি, আপনি যদি কিছু মনে না করেন তবে আপনি আমার সাথে চলতে পারেন। আমার ঘর ছোট, তবে আপনি সেখানে আরামে থাকতে পারবেন। আমি আপনাকে এখানে এই অবস্থায় ছেড়ে যেতে পারি না। সীমা তার দিকে এমনভাবে তাকাল যেন সে বোঝার চেষ্টা করছিল যে সত্যিই কি আজও দুনিয়াতে এমন মানুষ আছে যারা বিনা স্বার্থে সাহায্য করে। সে কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। রাহুল তাকে নিজের সাথে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে এলো। সারা রাস্তা দুজনেই চুপ ছিল, কিন্তু সেই নীরবতার মধ্যেও এক অজানা বিশ্বাস তৈরি হতে শুরু করেছিল।
যখন তারা তার কুঁড়েঘরের কাছে পৌঁছল তখন সীমা চারিদিকে তাকাল। ছোট একটি ঘর, ভাঙা দেয়াল, কিন্তু ভেতরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কোণ ছিল যেখানে রাহুল তার ছোট্ট দুনিয়া সাজিয়ে রেখেছিল। রাহুল সংকোচের সাথে বলল, আমার ঘর অনেক ছোট, কিন্তু আপনি এখানে থাকতে পারেন, আমি বাইরে ঘুমিয়ে পড়ব। সীমার চোখে জল চলে এলো। সে বলল, না রাহুল, আমি এখানেই ঠিক আছি। সেই রাত থেকেই তাদের জীবন এক নতুন মোড় নিতে শুরু করল। কিন্তু রাহুল জানত না যে সীমার বুকে কত গভীর ক্ষত লুকিয়ে আছে, আর সীমা জানত না যে এই সাধারণ ছেলেটি তাকে আবার নতুন করে বাঁচতে শেখাতে চলেছে। রাত গভীর হচ্ছিল এবং কুঁড়েঘরের বাইরে বাতাস বইছিল, কিন্তু ভেতরে দুজন ভেঙে পড়া মানুষের মধ্যে এক নতুন গল্পের জন্ম নিচ্ছিল। সেই রাতের পর রাহুলের ছোট্ট কুঁড়েঘরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল। বাইরে যতই জোরে বাতাস বইুক না কেন, ভেতরে যেন দুটি অসম্পূর্ণ জীবন ধীরে ধীরে একে অপরের ভরসা হয়ে উঠছিল। সকালে যখন সূর্যের হালকা আলো টিনের চালের ফুঁটো দিয়ে ভেতরে এলো, তখন রাহুল বরাবরের মতো তাড়াতাড়ি উঠে পড়ল। কিন্তু আজ তার নজর সবার প্রথমে সীমার উপর পড়ল, যে কোণায় চুপচাপ বসেছিল। তার চোখে সারা রাত জেগে থাকার ক্লান্তি ছিল, কিন্তু চেহারায় এক হালকা প্রশান্তিও ছিল। রাহুল কিছু না বলেই উনুনে জল বসাল এবং চা বানাতে লাগল। তার হাতের সরলতায় এক আপনত্ব ছিল। সে ধীরে ধীরে বলল, সীমাজি, আপনি বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি। কিন্তু সীমা প্রথমবারের মতো একটু দৃঢ়তার সাথে বলল, না রাহুল, আমিও কিছু কাজ করব, আমি বোঝা হয়ে থাকতে চাই না। এ কথা শুনে রাহুল হালকা হাসল এবং বলল, এখানে কেউ কারো উপর বোঝা নয়, আপনি শুধু আরামে থাকুন। কিন্তু সীমার ভেতরের অভ্যাস এত তাড়াতাড়ি বদলাবার ছিল না। সে কুঁড়েঘরটি পরিষ্কার করতে শুরু করল, বাসন ধুলো, জিনিসপত্র গুছিয়ে রাখল, এবং কিছুক্ষণের মধ্যেই সেই ভাঙাচোরা কুঁড়েঘরটি একটি বাড়ির মতো লাগতে শুরু করল। রাহুল যখন স্টেশনে যাওয়ার জন্য বেরোল, তখন সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকাল। সীমা উনুনের কাছে বসেছিল এবং তার চোখে প্রথমবারের মতো এক হালকা আশা দেখা যাচ্ছিল। সারাদিন রাহুল কাজ করতে থাকল, কিন্তু আজ তার চেহারায় ক্লান্তি কম আর প্রশান্তি বেশি ছিল। সন্ধ্যায় যখন সে ফিরে এলো, তখন সে কুঁড়েঘর থেকে খাবারের সুবাস পেল। সে ভেতরে গেল তো দেখল সীমা সাধারণ খাবার দানিয়েছে, ডাল আর রুটি, কিন্তু তাতে একটা আপনত্ব ছিল যা রাহুল বছরের পর বছর ধরে অনুভব করেনি। সে বসে খাবার খেল এবং প্রতিটি লোকমার সাথে তার এমন মনে হল যেন সে আর একা নেই। ধীরে ধীরে দিন কাটতে লাগল। সীমা এখন সেই কুঁড়েঘরের অংশ হয়ে গিয়েছিল। সে রাহুলের খেয়াল রাখত, তার জামাকাপড় ধুত, তার আশার অপেক্ষা করত, এবং রাহুলও এখন তাকে ছাড়া সেই বাড়ির কথা কল্পনা করতে পারত না। কিন্তু এইসবের মাঝে একটি জিনিস এখনও অসম্পূর্ণ ছিল, সীমার অতীত, যা প্রতি রাতে তার চোখ থেকে জল হয়ে নেমে আসত। এক রাতে যখন রাহুল বাইরে বসে আকাশ দেখছিল, তখন সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সীমাজি, আপনি এত বিষণ্ণ কেন থাকেন? আপনার সাথে কি হয়েছে? সীমা কিছুক্ষণ চুপ রইল, যেন নিজের ভেতরের ঝড়কে থামানোর চেষ্টা করছিল। তারপর তার চোখ থেকে জল বইতে লাগল এবং সে বলতে শুরু করল, আমারও একটা বাড়ি ছিল রাহুল, একটা ভালো বাড়ি, একজন স্বামী ছিল, কিন্তু সে মানুষ ছিল না। সে আমার জন্য একটা শাস্তি ছিল। সে প্রতিদিন মদ খেয়ে আসত এবং আমাকে মারধর করত, গালিগালাজ করত, আমাকে একজন মানুষ বলেই মনে করত না। আমি অনেক সহ্য করেছি রাহুল, অনেক সহ্য করেছি, কারণ আমার মনে হতো যে বিয়ে হলো একটি বন্ধন যা পালন করতে হয়। কিন্তু একদিন মাত্রা ছাড়িয়ে গেল। সে আমাকে এত বাজেভাবে মেরেছিল যে আমি কয়েক দিন ধরে উঠতেও পারিনি। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর নয়, আমি তাকে ছেড়ে চলে এলাম। কিন্তু আমার ভাগ্য আরও বেশি কঠিন ছিল। কয়েক মাস পর খবর পেলাম যে সে মদের নেশায় মারা গেছে, এবং সেই দিন থেকেই লোকেরা আমাকে বিধবা বলতে শুরু করল। সমাজ আমাকে বাঁচতে দিল না। প্রতিটি দৃষ্টিতে খোঁটা ছিল, প্রতিটি কথায় অবজ্ঞা ছিল। আমি ভেঙে পড়েছিলাম রাহুল, পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তাই একদিন সব ছেড়ে এখানে চলে এলাম। হয়তো কোথাও একটু প্রশান্তি মিলে যাবে। এই কথা বলতে বলতে সীমার ডুকরে কেঁদে উঠল। রাহুল চুপচাপ তার কথা শুনতে থাকল। তার চোখেও জল ছিল, কিন্তু সে শক্ত হয়ে থাকল। সে ধীরে ধীরে বলল, এখন আপনি একা নন, আমি আছি আপনার সাথে।
আর এটা শুনতেই সীমা প্রথমবারের মতো কারো উপর ভরসা করল। সে কান্নার মাঝেই হালকা একটা হাসি দিল। সেই রাতে দুজনেই চুপচাপ বসে রইল, কিন্তু তাদের মাঝের দূরত্ব এখন আর আগের মতো ছিল না। এখন সেখানে একটি সম্পর্ক তৈরি হতে শুরু করেছিল, যা কোনো নামের মুখাপেক্ষে ছিল না। সময়ের সাথে সাথে এই সম্পর্কটি আরও গভীর হতে চলেছিল, কিন্তু তাদের এখনও ধারণা ছিল না যে এই পথটা এত সহজ হবে না, কারণ সমাজের নজর এখন তাদের উপর পড়তে চলেছিল। দিন ধীরে ধীরে কাটছিল এবং রাহুলের ছোট্ট কুঁড়েঘরটি এখন শুধু থাকার জায়গাই নয়, বরং একটি বাড়ি হয়ে উঠেছিল, যেখানে সকালের শুরু চায়ের সুবাস দিয়ে হতো এবং রাতগুলো এক শান্তিময় নীরবতায় শেষ হতো। সীমা এখন আর আগের মতো ভেঙে পড়া এবং ভীত ছিল না। তার চেহারায় এখন এক হালকা হাসি থাকতে শুরু করেছিল, আর রাহুলের কাছে সেই হাসি কোনো সম্পদের চেয়ে কম ছিল না। রাহুল প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করত যে তার কিছু চাই কিনা, আর সীমা প্রতিবার শুধু এটাই বলতো যে তুমি নিজের খেয়াল রেখো। এই ছোট ছোট কথাতেই দুজনের মাঝে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু যেখানে একদিকেই সম্পর্ক মজবুত হচ্ছিল, অন্যদিকে গ্রামবাসীদের নজরও এখন তাদের উপর পড়তে শুরু করেছিল। কিছু লোক দেখে ফেলেছিল যে এক যুবক ছেলে তার বাড়িতে একজন বিধবা মহিলাকে রেখেছে। আর তারপর কি, ধীরে ধীরে কথা ছড়াতে শুরু করল। আড্ডার জায়গায় লোকেরা আলোচনা করতে লাগল। কেউ বলতো এটা ঠিক নয়, কেউ বলতো এটা সমাজের বিরুদ্ধে, আর কিছু লোক তো সীমার চরিত্রের উপরই আঙুল তুলতে শুরু করল। রাহুলের এসব শুনে রাগ আসত, কিন্তু সে চুপ থাকত, কারণ সে জানত যে সমাজকে জবাব দেওয়া এত সহজ হয় না। একদিন যখন রাহুল কাজ থেকে ফিরছিল, তখন রাস্তায় কিছু লোক তাকে থামালো এবং খোঁটা দিতে লাগল। বলল, রাহুল, তুই এখন বড়লোক হয়ে গেছিস, বাড়িতে যুবতী মেয়ে রেখেছিস, লজ্জা করে না? রাহুল রাগে জবাব দিতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল। কিন্তু তার বুকে আগুন জ্বলছিল। যখন সে বাড়িতে পৌঁছল, তখন সীমা তার চেহারার বিষণ্ণতা দেখে ফেলল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? রাহুল প্রথমে চুপ রইল, কিন্তু তারপর সবকিছু বলে দিল। এ কথা শুনে সীমার চেহারা আবার ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে সেই পুরনো ভয় ফিরে এলো। সে ধীরে ধীরে বলল, রাহুল, আমি তোমার জন্যে বিপদ হয়ে গেছি, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। রাহুল সাথে সাথে বলল, এমন কথা বলো না, তুমি কোথাও যাবে না, এই বাড়িটা তোমারও। কিন্তু সীমার মনে ভয় বসে গিয়েছিল। তার মনে হতে লাগল যে যেন তার কারণে রাহুলের জীবন নষ্ট না হয়ে যায়। সেই রাতে দুজনেই চুপচাপ বসে রইল, কিন্তু এবার নীরবতাটা ভারী ছিল। পরদিন সকালে যখন রাহুল কাজে গেল, তখন গ্রামের কিছু বয়স্ক লোক তার বাড়ির বাইরে চলে এলো এবং সীমাকে প্রশ্ন করতে লাগল। তারা বলল, তুমি এখানে কেন থাকছ? তোমার সাথে তার কি সম্পর্ক? সীমা ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস করে বলল, আমি শুধু এখানে আশ্রয় নিতে এসেছি, রাহুল আমাকে সাহায্য করেছে। কিন্তু লোকদের সত্যির সাথে কোনো মানে ছিল না, তারা শুধু নিজেদের ভাবনাকে সঠিক প্রমাণ করতে চাইছিল। রাহুল যখন ফিরে এলো, তখন সে এসব দেখল এবং রাগে এসে সেই লোকদের বলল, এটা আমার বাড়ি এবং আমি যাকে চাই তাকে এখানে রাখব, আপনাদের কোনো অধিকার নেই প্রশ্ন করার। গ্রামবাসীরা রেগে গেল এবং বলল, যদি তুই এভাবেই করিস তবে আমরা তোকে গ্রাম থেকে বের করে দেব। রাহুল ভয় না পেয়ে বলল, যদি সত্যির সাথে দাঁড়িয়ে থাকা ভুল হয় তবে আমি এই গ্রাম ছাড়তেও প্রস্তুত আছি। এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু তাদের মনে রাগ আরও বেড়ে গেল। সেই দিনের পর রাহুল এবং সীমা দুজনেই বুঝতে পারল যে এখন আর এই পথ সহজ থাকবে না। কিন্তু এই সবের মাঝে একটি জিনিস আরও স্পষ্ট হয়ে গিয়েছিল, তা হল এখন তারা একে অপরের ছাড়া থাকতে পারবে না। তাদের মনে যে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তা এখন শুধু আশ্রয়ের নয়, বরং ভালোবাসার রূপ নিতে শুরু করেছিল। কিন্তু এই ভালোবাসাকে নাম দেওয়া এখনও বাকি ছিল, আর সবচেয়ে বড় পরীক্ষা এখনও আসা বাকি ছিল, কারণ সমাজের দেওয়াল এত সহজে ভাঙার ছিল না। সেই দিনের পর রাহুল এবং সীমার জীবন যেন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছিল, যেখানে প্রতিটি সকালের সাথে একটি নতুন ভয় এবং প্রতিটি রাতের সাথে একটি নতুন দুশ্চিন্তা জন্ম নিতে শুরু করেছিল। কিন্তু এই সবের পরেও তাদের মনের মাঝে যে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তা এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল। রাহুল এখন আগের চেয়ে বেশি পরিশ্রম করতে শুরু করেছিল, কারণ তাকে শুধু নিজের জন্য নয়, বরং সীমার জন্যেও বাঁচতে হতো। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত স্টেশনে কাজ করত,
কখনো ঝাড়ু দিত, কখনো ভারী আবর্জনার বস্তা তুলত, কখনো প্ল্যাটফর্ম ধুত, এবং অনেক সময় তো তাকে লোকদের গালিগালাজও শুনতে হতো। কিন্তু সে চুপচাপ সব সহ্য করে নিত, কারণ যখন সন্ধে সে বাড়ি ফিরত এবং সীমাকে দরজায় দাঁড়িয়ে হাসতে দেখত, তখন তার সব ক্লান্তি যেন এক মুহূর্তেই শেষ হয়ে যেত। অন্যদিকে সীমাও এখন পুরোপুরি ওই ঘরটিকে নিজের মেনে নিয়েছিল। সে সকালে তাড়াতাড়ি উঠত, জল ভরে আনত, উনুন জ্বালাত, খাবার বানাত এবং পুরো ঘর পরিষ্কার রাখত। তার চেষ্টা এটাই থাকত যে রাহুল যেন কোনো জিনিসের অভাব অনুভব না করে। কিন্তু এই ছোট ছোট খুশির মাঝে গ্রামবাসীদের কথাগুলো এখন বিষ হয়ে তাদের জীবনে মিশতে শুরু করেছিল। লোকেরা এখন খোলামেলা খোঁটা দিতে শুরু করেছিল। কেউ বলতো এই সম্পর্ক পাপ, কেউ বলতো এটা সমাজের বিরুদ্ধে, আর কিছু লোক তো রাহুলকে উস্কে দেবারও চেষ্টা করত, যাতে সে সীমাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু রাহুল প্রতিবার একটা কথাই বলতো, যে মানবতার চেয়ে বড় কোনো ধর্ম হয় না। আর এই কথাই ধীরে ধীরে তাকে গ্রামবাসীদের চোখে ভুল প্রমাণ করতে শুরু করেছিল। একদিন তো মাত্রা ছাড়িয়ে গেল, যখন গ্রামের কিছু প্রতাপশালী লোক তার বাড়িতে এসে হাজির হল এবং সীমার ওপর উঁচু গলায় প্রশ্ন করতে লাগল। তারা বলল যে সে যদি এখান থেকে না যায় তবে রাহুলকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। সেই সময় রাহুল বাড়িতে ছিল না এবং সীমা একা ছিল। তার বুক ধরফর করছিল, কিন্তু সে সাহস হারায়নি। সে স্পষ্ট ভাষায় বলল যে সে কোথাও যাবে না, সে কোনো ভুল কাজ করেনি, সে শুধু একটি সুরক্ষিত জায়গায় থাকছে। কিন্তু ওই লোকগুলোর তো তার কথা শোনারই ছিল না, তারা শুধু তাকে ভয় দেখাতে চাইছিল। তখনই রাহুল সেখানে পৌঁছল এবং সে এসব দেখল। তার রক্ত গরম হয়ে উঠল। সে ওই লোকগুলোর সামনে দাঁড়িয়ে বলল, যদি কারো কোনো সমস্যা থাকে তবে সে আমার সাথে কথা বলুক, সীমাকে কেউ কিছু বলবে না। তার চোখে এমন এক আত্মবিশ্বাস ছিল যে কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। কিন্তু যেতে যেতে তারা হুমকি দিল যে যদি এসব বন্ধ না হয় তবে এর পরিণতি ভালো হবে না। সেই দিনের পর রাহুল এবং সীমা দুজনেই বুঝতে পারল যে এখন তাদের শুধু সমাজ থেকেই নয়, পরিস্থিতি থেকেও লড়তে হবে। কিন্তু এই সবের মাঝে আরেকটি পরিবর্তন হচ্ছিল। তা হল এখন তাদের মাঝে সম্পর্ক আরও গভীর হয়ে গিয়েছিল। তারা একে অপরকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করতে শুরু করেছিল। এক রাতে যখন দুজনেই বাইরে বসেছিল এবং আকাশে তারা জ্বলছিল, তখন রাহুল ধীরে ধীরে বলল, সীমাজি, আপনার কি কখনো এমন মনে হয় যে আমরা দুজন একে অপরের জন্য তৈরি হয়েছি? এ কথা শুনে সীমা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার বুকের স্পন্দন বেড়ে গেল। সে কখনো ভেবে তো ছিল, কিন্তু বলার সাহস জোগাড় করতে পারেনি। সে ধীরে ধীরে বলল, রাহুল, এই পথ সহজ নয়, লোকেরা আমাদের কখনো মেনে নেবে না। রাহুল সাথে সাথে বলল, আমার লোকেদের পরোয়া নেই, আমার শুধু আপনার পরোয়া আছে, আপনার খুশিই আমার খুশি। এ কথা শুনে সীমার চোখে জল চলে এলো। এত বছরের প্রথমবারের মতো কেউ তার জন্য এমন কথা বলেছিল। কেউ তাকে বোঝা নয়, বরং নিজের প্রয়োজন বলে মনে করেছিল। সেই রাতে দুজনের মাঝের দূরত্ব পুরোপুরি শেষ হয়ে গেল। এখন এই সম্পর্ক শুধু আশ্রয়ের নয়, বরং ভালোবাসার হয়ে গিয়েছিল। কিন্তু ভালোবাসা যতটা সুন্দর হয় ততটা কঠিনও হয়, কারণ এখন তাদের এই সম্পর্ককে দুনিয়ার সামনে প্রমাণ করতে হতো। তাদের এটা দেখাতে হতো যে সত্যিকারের সম্পর্ক সমাজের তৈরি করা দেওয়ালের চেয়েও বড় হয়। পরদিনই রাহুল একটি বড় সিদ্ধান্ত নিল। সে গ্রাম ছেলে শহরে যাওয়ার কথা ভাবল, যাতে সেখানে সে নতুন শুরু করতে পারে, যেখানে কেউ তাদের বিচার করবে না, যেখানে তারা মন খুলে বাঁচতে পারবে। কিন্তু এই সিদ্ধান্ত সহজ ছিল না, কারণ এই গ্রামে তার সব স্মৃতি ছিল, তার শিকড় ছিল। কিন্তু এখন তার কাছে একটি কারণ ছিল, সীমা। আর সেই কারণেই তাকেই সাহস দিয়েছিল যে সে সব কিছু ছেড়ে এগিয়ে যেতে পারবে। সীমা প্রথমে তো বারণ করল, কিন্তু তারপর সেও বুঝতে পারল যে যদি তাদের একটি নতুন জীবন চাই, তবে তাদের এই পদক্ষেপ নিতেই হবে। আর এই সিদ্ধান্তের সাথেই তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল, যেখানে তাদের আবার নতুন করে সব কিছু তৈরি করতে হতো। নিজেদের পরিচয়, নিজেদের বাড়ি এবং নিজেদের সম্পর্ককে একটি নাম দিতে হতো। কিন্তু এই পথও সহজ হওয়ার ছিল না, কারণ ভাগ্য এখনও তাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত বসেছিল। রাহুল এবং সীমা যখন গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল, তখন সেটা শুধু একটি জায়গা নয়, বরং নিজেদের ফেলে আসা ভয়, খোঁটা এবং কষ্টকে পেছনে ফেলে যাওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রতিটি নতুন শুরুর একটি মূল্য থাকে, এবং তাদেরকেও সেই মূল্য চোকাতেই হতো। পরের দিন সকালে যখন সূর্যের হালকা কিরণ কুঁড়েঘরের ভেতরে এলো, তখন দুজনেই বেশি জিনিসপত্র ছাড়া শুধু কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস একটি ছোট ব্যাগে রাখল, এবং গ্রামটিকে শেষবারের মতো দেখল।
সেই মাটিতে তাদের স্মৃতি ছিল, কষ্টও ছিল, আর প্রশান্তিও। কিন্তু এখন সেসব পেছনে ফেলে যেতে হচ্ছিল। রাহুল একটি দীর্ঘ শ্বাস নিল এবং সীমার দিকে তাকাল। তার চোখে হালকা ভয় ছিল, কিন্তু সাথে একটি ভরসাও ছিল, রাহুলের ওপর ভরসা। আর এই ভরসাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। দুজনেই ধীরে ধীরে পা বাড়িয়ে গ্রামের সীমানা পার হয়ে গেল। সারা রাস্তায় নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতায় একটি নতুন স্বপ্ন বেড়ে উঠছিল। শহরে পৌঁছতেই তাদের আসল সংগ্রামের অনুভূতি হল। যেখানে গ্রামে লোকেরা খোঁটা দিত, সেখানে শহরে কেউ তাদের চিনতই না। কিন্তু এখানে বাঁচার জন্য প্রতিদিন লড়তে হতো। রাহুল অনেক জায়গায় কাজ খোঁজার চেষ্টা করল, কিন্তু সব জায়গায় হয়তো অভিজ্ঞতা চাওয়া হতো অথবা পরিচয়, যা তার কাছে ছিল না। অবশেষে সে একটি নির্মাণস্থলে মজুরির কাজ পেয়ে গেল, যেখানে সারা দিন ইট তুলতে হতো, সিমেন্ট বইতে হতো, এবং এর বিনিময়ে শুধু এতটাই টাকা পেত যে দুবেলার রুটি জোগাড় হতে পারে। অন্যদিকে সীমাও হার মানেনি। সে কাছের বাড়িগুলোতে কাজ করতে শুরু করে দিল। ঘর মোছা, বাসন মাজা, খাবার বানানো, যা কাজই পেল সে করতে থাকল। শুরুর দিনগুলো খুব কঠিন ছিল। অনেক সময় দুজনেই ক্লান্ত হয়ে একেবারে ভেঙে পড়ত। অনেক সময় খাবারও ঠিকমতো পেত না। কিন্তু প্রতি রাতে যখন তারা একে অপরের সাথে বসত, তখন তাদের মনে হতো যে তারা একা নয়। আর এই অনুভূতি তাদেরকে পরের দিন আবার উঠে দাঁড়ানোর শক্তি দিত। ধীরে ধীরে তারা শহরের একটি ছোট ঘর ভাড়ায় নিল। সেই ঘরটি অনেক ছোট ছিল, না ঠিকমতো বাতাস আসত, না আলো। কিন্তু সেটা তাদের নিজেদের ছিল। সেখানে কেউ তাদের খোঁটা দিত না, কেউ তাদের সম্পর্কের উপর প্রশ্ন তুলত না। সেখানে তারা মন খুলে হাসতে পারত, কাঁদতে পারত, এবং সবচেয়ে জরুরি কথা, সেখানে তারা একসাথে থাকতে পারত। সময়ের সাথে সাথে তাদের পরিশ্রম ফল আনতে শুরু করল। রাহুল মজুরির পাশাপাশি আরও কিছু কাজ শিখতে শুরু করল। সে একজন ঠিকাদারের সাথে কাজ করতে করতে ইট গাঁথা এবং দেওয়াল তোলার কাজ শিখে নিয়েছিল। এখন তার মজুরি কিছুটা বেড়ে গিয়েছিল। অন্যদিকে সীমাও এখন কাজে পারদর্শী হয়ে উঠেছিল, এবং যেসব বাড়িতে সে কাজ করত সেখানকার মানুষ তার সততা ও পরিশ্রমে খুশি হতে শুরু করেছিল। কিন্তু এসবের মাঝে তাদের মনে একটাই প্রশ্ন বারবার উঠত, যে তাদের সম্পর্ক কি সবসময় এভাবেই অসম্পূর্ণ থাকবে? তারা কি কখনো সমাজের সামনে নিজেদের সম্পর্ক স্বীকার করার সুযোগ পাবে? এক রাতে যখন দুজনে খাবার খেয়ে বসেছিল, তখন রাহুল সাহস সঞ্চয় করে বলল, সীমা, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি চাই আমরা আমাদের এই সম্পর্ককে একটা নাম দিই। আমি তোমাকে বিয়ে করতে চাই। এ কথা শুনতেই সীমার চোখে জল চলে এলো। এটা সেই মুহূর্ত ছিল যার হয়তো সে কখনো স্বপ্ন দেখেছিল, কিন্তু পরিস্থিতি তাকে স্বপ্ন দেখতেও বাধা দিয়েছিল। সে ধীরে ধীরে বলল, রাহুল, এটা কি ঠিক হবে? লোকেরা কি বলবে? রাহুল তার হাত ধরে বলল, আমার এখন আর কারও পরোয়া নেই। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার সাথে থাকো, ব্যাস, এটাই যথেষ্ট। সীমা কিছু মুহূর্ত চুপ রইল, এবং তারপর সে মাথা নাড়ল। তার চোখে জল ছিল, কিন্তু এবার সেই জলে কষ্ট ছিল না, বরং আনন্দ ছিল। পরের দিনই দুজনে মন্দিরে গিয়ে সাদামাটাভাবে বিয়ে করে নিল। না কোনো কোলাহল ছিল, না কোনো ভিড়, শুধু দুটো মন ছিল যা একে অপরের হয়ে গিয়েছিল। রাহুল তার কপালে সিঁদুর পরিয়ে দিল, এবং সেই মুহূর্ত থেকেই তাদের সম্পর্ক পুরোপুরি এক নতুন রূপ নিয়েছিল। বিয়ের পর তাদের জীবনে এক নতুন প্রশান্তি চলে এলো। এখন তারা শুধু সাথেই ছিল না, বরং একে অপরের জীবনসঙ্গী হয়ে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ আসল পরীক্ষা এখনও বাকি ছিল। তাদের এখন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে হতো, প্রতিটি সমস্যার মোকাবিলা করতে হতো, এবং এটা প্রমাণ করতে হতো যে সত্যিকারের ভালোবাসা যে কোনো পরিস্থিতির চেয়েও বড় হয়। ধীরে ধীরে তারা নিজেদের জীবনকে আরও ভালো করার চেষ্টা শুরু করে দিল। রাহুল নিজের কাজকে আরও গুরুত্বর সাথে নিতে শুরু করল, এবং কয়েক মাসের মধ্যেই সে এতটাই শিখে নিল যে সে ছোটখাটো চুক্তি পেতে শুরু করল। অন্যদিকে সীমাও নিজের কাজের পাশাপাশি সেলাই শিখতে শুরু করে দিল। এখন তাদের কাছে কিছুটা সঞ্চয়ও হতে শুরু করেছিল। তাদের জীবন এখন ধীরে ধীরে লাইনে আসছিল, কিন্তু ভেতরে কোথাও না কোথাও দুজনেই জানত যে তাদের অতীত তাদের কখনো পুরোপুরি ছেড়ে যাবে না, এবং হয়তো একদিন আবার তাদের সেই অতীতের মুখোমুখি হতে হবে। কিন্তু এবার তারা একা থাকবে না, তারা একসাথে থাকবে, আর এটাই হবে তাদের সবচেয়ে বড় শক্তি। বিয়ের পর রাহুল আর সীমার জীবনে যে প্রশান্তি এসেছিল তা তাদের কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। কিন্তু আসল জীবন শুধু আনন্দ দিয়ে তৈরি হয় না,
তাতে কষ্ট, দায়িত্ব এবং ফেলে আসা সময়ের ছায়াও মিশে থাকে। তাদের ছোট ভাড়ার ঘরটি এখন একটা বাড়ি হয়ে উঠেছিল, যেখানে সকালের শুরু চায়ের সুবাস দিয়ে হতো এবং রাতগুলো একে অপরের ভরসায় শেষ হতো। কিন্তু প্রতিটি সকালের সাথে একটি নতুন চ্যালেঞ্জও আসত। রাহুল এখন আগের চেয়ে বেশি পরিশ্রম করতে শুরু করে দিয়েছিল, কারণ এখন সে শুধু নিজের জন্য নয়, বরং তার স্ত্রীর জন্যও দায়ী ছিল। সে সকালে তাড়াতাড়ি উঠত, কাজে যেত, সারাদিন রোদে ঘাম ঝরাত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। কিন্তু যেই সে দরজা খুলত এবং সীমাকে হাসতে দেখত, তার সব ক্লান্তি গায়েব হয়ে যেত। অন্যদিকে সীমাও এখন শুধু একজন গৃহিণী নয়, বরং রাহুলের শক্তি হয়ে উঠেছিল। সে ঘর সামলাত, কাজে যেত এবং সব দিক থেকে রাহুলের পাশে থাকত। কিন্তু এসবের মাঝে তার মনে কোথাও না কোথাও তার অতীত এখনও বেঁচে ছিল। সেই অতীত যা তাকে মাঝে মাঝে ভয় দেখাত, রাতে জাগিয়ে দিত। অনেকবার এমন হতো যে সে হঠাৎ ভয় পেয়ে জেগে উঠত এবং তার শ্বাস দ্রুত হয়ে যেত। রাহুল এসব অনুভব করত, কিন্তু সে তাকে কখনো নিজের কষ্টগুলো আবার বাঁচার জন্য বাধ্য করত না। সে শুধু চুপচাপ তার হাত ধরে নিত এবং তাকে ভরসা দিত যে এখন সব ঠিক আছে। কিন্তু ভাগ্য হয়তো তাদের আনন্দ এত সহজে মেনে নিতে রাজি ছিল না। একদিন যখন সীমা নিজের কাজ থেকে ফিরছিল, তখন রাস্তায় তার পুরনো গ্রামের একজন লোককে সে দেখতে পেল। তাকে দেখে সীমার চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেল। সেই লোকটি তাকে চিনে ফেলেছিল। সে কাছে এসে খোঁটা দিতে শুরু করল আর বলল, আরে তুমি তো এখানে আছো, নিজের নতুন স্বামীর সাথে মজা করছ? তোমার অতীত কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এ কথা শুনে সীমা ভেতর থেকে কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল এবং সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিন্তু সেই দিনের পর তার ভয় আবার জেগে উঠল। তার মনে হল যে তার অতীত এখন তার পিছু ছাড়বে না। যখন সে এই কথা রাহুলকে বলল, তখন রাহুল তাকে সান্ত্বনা দিল এবং বলল যে এখন আর কোনো যায় আসে না, সে তার সাথে আছে এবং সব সময় থাকবে। কিন্তু ভেতরে ভেতরে রাহুলও বুঝে গিয়েছিল যে এখন তাদের নিজেদের অতীতের মুখোমুখি হতেই হবে। কিছুদিন পর সেই লোকটি তার কিছু সঙ্গীর সাথে তাদের বাড়ির কাছে চলে এলো এবং পাড়ায় কথা ছড়াতে লাগল। সে লোকদের জানাল যে সীমা আগে থেকেই বিবাহিত ছিল এবং এখন সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। এ কথা শুনে আশেপাশের লোকদের নজর বদলাতে লাগল। কিছু লোক ফিসফিস করতে লাগল, কেউ কেউ প্রশ্ন করতে লাগল। কিন্তু এবার রাহুল আর সীমা আগের মতো দুর্বল ছিল না। তারা ঠিক করল যে তারা এখন কাউকে ভয় পাবে না। রাহুল ওই লোকগুলোর সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলল যে সীমা তার স্ত্রী এবং তার অতীত নিয়ে তার কিচ্ছু যায় আসে না। যদি কারো সমস্যা থাকে তবে সে সামনে এসে কথা বলুক। তার গলার আওয়াজে এতটাই সত্যতা ছিল যে অনেক লোক চুপ হয়ে গেল। কিন্তু এই লড়াই এতটা সহজ ছিল না। সমাজের চিন্তাধারা এত তাড়াতাড়ি বদলাবার ছিল না। কিন্তু এবার রাহুল আর সীমা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে তারা মাথা নোয়াবে না। তারা নিজেদের সম্পর্ককে কারো সামনে ভুল প্রমাণ হতে দেবে না। এই সংগ্রামের মাঝে তাদের জীবনে আরেকটি পরিবর্তন এলো। সীমা সেলাইয়ের কাজ শুরু করল এবং ধীরে ধীরে তার কাছে কাজ বাড়তে লাগল। লোকেরা তার কাজের প্রশংসা করতে লাগল। অন্যদিকে রাহুলও এখন ছোটখাটো চুক্তি পেতে শুরু করেছিল। তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছিল। এখন তাদের কাছে এতটা টাকা আসতে শুরু করেছিল যে তারা নিজেদের জন্য ভালো কিছু ভাবতে পারত। এক রাতেই যখন দুজনে ছাদে বসেছিল এবং বাতাস বইছিল, তখন সীমা ধীরে ধীরে বলল, রাহুল, তোমার কি কখনো মনে হয় যে আমরাও একদিন নিজেদের বাড়ি বানাতে পারব? রাহুল হাসতে হাসতে বলল, কেন নয়, আমরা পরিশ্রম করব আর নিশ্চয়ই বানাব। এ কথা শুনে সীমার চেহারায় একটা উজ্জ্বলতা চলে এলো। সেই স্বপ্ন যা একসময় তার কাছে অসম্ভব মনে হতো, এখন ধীরে ধীরে সত্যি হতে দেখা যাচ্ছিল। কিন্তু এরই মাঝে তার মনে আরেকটি ভাবনা এলো। সে ধীরে ধীরে বলল, রাহুল, যদি কখনো আমাদের সন্তান হয় তাহলে কি আমরা তাকে একটি ভালো জীবন দিতে পারব? রাহুল কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে বলল, আমরা সব রকম চেষ্টা করব, কারণ আমরা যে কষ্ট ভোগ করেছি তা আমরা আমাদের সন্তানকে কখনো ভোগ করতে দেব না। এ কথা শুনে সীমার চোখে জল চলে এলো, কিন্তু এবার সেই জলে ভয় ছিল না, বরং আশা ছিল। এখন তাদের জীবন শুধু দুজনের ছিল না, বরং একটি আগামীকালের ছিল, এমন একটি ভবিষ্যতের যেখানে তারা নিজেদের ভালোবাসাকে একটি নতুন পরিচয় দিতে চলেছিল।
কিন্তু তাদের এখনও ধারণা ছিল না যে সামনের পথ তাদের আরও বড় পরীক্ষায় ফেলতে চলেছে, কারণ জীবন সবসময় সেই মোড়ই এনে দেয় যার মানুষের সবচেয়ে কম প্রত্যাশা থাকে। সময় ধীরে ধীরে বদলাচ্ছিল, কিন্তু জীবন এখনও রাহুল আর সীমার পরীক্ষা নেওয়া ছাড়ছিল না। তাদের পরিশ্রম ফল নিশ্চয়ই আনছিল, কিন্তু সমাজের চিন্তাধারা এখনও পুরোপুরি বদলায়নি। তবুও এখন পার্থক্য এটাই ছিল যে আগে যেখানে তারা ভয় পেত, এখন সেখানেই তারা শক্ত হয়ে দাঁড়িয়ে যেত। তাদের ছোট ঘরটি এখন আগের চেয়ে বেশি সাজানো গোছানো থাকতে শুরু করেছিল। দেওয়ালে সীমা নিজের হাতে তৈরি করা কিছু ছোট ছোট ডিজাইন লাগিয়ে দিয়েছিল এবং এক কোণায় একটি ছোট্ট মন্দির বানিয়ে দিয়েছিল। রাহুল যখন সন্ধে কাজ থেকে ফিরত, তখন সে এখন শুধু একটা বাড়িই নয়, বরং একটা প্রশান্তি পেত। কিন্তু এই প্রশান্তির মাঝেই একদিন এমন এলো যা তাদের জীবনকে আবার নাড়িয়ে দিল। সীমার বেশ কিছুদিন ধরে দুর্বলতা অনুভব হচ্ছিল। প্রথমে সে এটা এড়িয়ে গিয়েছিল, কিন্তু যখন অবস্থা বেশি খারাপ হতে লাগল, তখন রাহুল তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষার পর যে খবর সামনে এলো তা দুজনকে একসাথে আনন্দিতও করল এবং ভয়ও পাইয়ে দিল। সীমা মা হতে চলেছিল। এক কথা শুনে রাহুলের চোখে আনন্দের জল চলে এলো। সে কখনো ভাবতেও পারেনি যে তার জীবনে এত বড় সুখ আসবে। কিন্তু সেই মুহূর্তেই তার মনে দায়িত্বের বোঝাও বেড়ে গেল। এখন তাকে শুধু একজন স্বামী নয়, বরং একজন বাবাও হতে হতো। সীমাও খুশি ছিল, কিন্তু তার মনে কোথাও না কোথাও ভয়ও ছিল। তাকে তার অতীতের স্মৃতিগুলো কষ্ট দিতে লাগল। তার মনে হতো যে কোথাও তার ফেলে আসা গতকাল তার আগামী সন্তানের উপর প্রভাব না ফেলে দেয়। কিন্তু রাহুল প্রতিবার তাকে বোঝাত যে এখন সবকিছু বদলে গেছে, এখন তাদের ভবিষ্যৎ তাদের নিজেদের হাতে। সময় পেরোতে লাগল এবং সীমার খেয়াল রাখার জন্য রাহুল নিজের কাজের সময় আরও বাড়িয়ে দিল। সে দিন রাত পরিশ্রম করতে লাগল যাতে আগামী সন্তানের কোনো অভাব না থাকে। কিন্তু শরীরেরও একটি সীমা থাকে। একদিন কাজ করতে করতে রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল। তার সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে গেল। যখন সীমাই খবর পেল, তখন তার পৃথিবী যেন থমকে গেল। সে দৌড়ে হাসপাতালে পৌঁছল এবং রাহুলকে ওই অবস্থায় দেখে তার কান্না থামার নাম নিচ্ছিল না। ডাক্তার জানালো যে রাহুলের অবস্থা বেশি কাজ ও ক্লান্তির কারণে খারাপ হয়েছে, তার বিশ্রামের প্রয়োজন আছে। একথা শুনে সীমার উপলব্ধি হল যে শুধু সে একাই নয় যে সংগ্রাম করছে, রাহুলও তার সাধ্যের চেয়ে বেশি পরিশ্রম করছে। সেই দিনের পর সীমাও সিদ্ধান্ত নিল যে এখন সে শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সে তার সেলাইয়ের কাজ আরও বাড়াল, আশেপাশের লোকেদের থেকে অর্ডার নিলে শুরু করল। ধীরে ধীরে তার কাজ এতটাই বেড়ে গেল যে সে ঘরে বসেই ভালো রোজগার করতে লাগল। এখন রাহুল কিছুটা বিশ্রাম পেতে শুরু করল। দুজনে মিলে নিজেদের স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি করতে লাগল। কয়েক মাস পর তারা একটা ছোট্ট প্লট কিনে নিল। সেটা তাদের কাছে কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না, কারণ সেটা ছিল তাদের পরিশ্রমের প্রথম বড় ফল। যখন তারা সেই জমির ওপর প্রথম পা রাখল, তখন দুজনের চোখেই জল ছিল। এই জল আনন্দের ছিল, গর্বের ছিল এবং সেই সফরের স্মৃতির ছিল যা তারা একসাথে পার করেছিল। কিন্তু এরই মাঝে আবার একবার অতীত কড়া নাড়ল। সেই লোকগুলো যারা আগে তাদের হয়রান করেছিল, তারা এখন আবার সামনে চলে এলো। তারা তাদের আনন্দ দেখে ঈর্ষা অনুভব করল এবং তাদের আবার নিচু দেখানোর চেষ্টা করল। তারা বলল যে তোমরা যতই এগিয়ে যাও না কেন, কিন্তু তোমাদের অতীত কখনো তোমাদের পিছু ছাড়বে না। এবার রাহুল চুপ রইল না। সে পুরো আত্মবিশ্বাসের সাথে বলল যে মানুষের অতীত তার পরিচয় হয় না, তার পরিচয় তার বর্তমান এবং তার কর্ম হয়। আর আজ আমরা যা আছি তা আমাদের পরিশ্রমের কারণে। কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও তাদের কথার সাথে একমত হতে লাগল। ধীরে ধীরে যেই সমাজ তাদের খোঁটা দিত, এখন তারাই তাদের সম্মান করতে শুরু করল। লোকেরা তাদের পরিশ্রম ও সততাকে বুঝতে পারল, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়। কিছু সময় পর তাদের ছোট্ট বাড়িটাও তৈরি হয়ে গেল। ওই বাড়িটা বড় ছিল না, কিন্তু তাতে প্রশান্তি ছিল, ভালোবাসা ছিল আর এক নতুন জীবনের সুবাস ছিল। সীমা এখন তার সন্তানের আশার অপেক্ষা করছিল, আর রাহুল প্রতিদিন সেই বাড়িটাকে আরও ভালো করে তোলার কাজে লেগে থাকত। দুজনের চোখে এখন আর ভয় ছিল না, বরং আশা ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ শেষ মোড় এখনও বাকি ছিল, যেখানে তাদের জীবন তাদের এমন একটি উপহার দিতে চলেছিল যা তাদের সব কষ্টকে চিরদিনের জন্য মুছে দেবে। সময় যেন নিজের গতিতে চলতে থাকল, কিন্তু রাহুল এবং সীমার জীবন এখন আর আগের মতো ছিল না। যেই সংগ্রাম তাদের একসময় ভেঙে দিত, এখন সেটাই তাদের শক্তি হয়ে উঠেছিল। তাদের ছোট্ট বাড়িটা এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। মাটির সুবাস, দেওয়ালে টাটকা রং, দরজার সামনে একটা ছোট্ট উঠোন যেখানে সীমা নিজের হাতে তুলসী গাছ লাগিয়েছিল।
ওই বাড়িটা ছোট নিশ্চয় ছিল, কিন্তু তার মধ্যে একটা পৃথিবী বাস করত। এমন একটা পৃথিবী যা কষ্ট থেকে বেরিয়ে এসেছিল আর ভালোবাসায় পরিণত হয়েছিল। সীমা এখন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ছিল। তার ভেতরে একটি নতুন জীবন বড় হচ্ছিল, আর প্রতিদিন তার চেহারায় এক অন্যরকম উজ্জ্বলতা চলে আসত। রাহুল এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীল হয়ে গিয়েছিল। সে সব ছোট বড় জিনিসের খেয়াল রাখত, সময় মতো ওষুধ আনত, খাবার বানাত, আর রাতে তার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিত। অনেকবার সে চুপচাপ সীমার পেটের উপর হাত রেখে সেই আগামী জীবনের স্পন্দন অনুভব করার চেষ্টা করত। আর সেই মুহূর্তে তার চোখে এক অদ্ভুত আনন্দ ও ভয় দুটোই ফুটে উঠত। ভয় এই কথার ছিল যে কোথাও সে এই দায়িত্ব পালন করতে পিছিয়ে না পড়ে। কিন্তু সীমা প্রতিবার তার হাত ধরে বলত, রাহুল, তুমি আগে থেকেই অনেক ভালো, তুমি সবচেয়ে ভালো বাবা হবে। আর এই কথাগুলোই তাকে আরও মজবুত করে দিত। ধীরে ধীরে দিন পেরোতে লাগল, আর সেই দিনটাও চলে এলো যার জন্য দুজনেই অপেক্ষায় ছিল। এক রাতে হঠাৎ সীমার শরীর খারাপ হল এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হল। বাইরে রাহুল অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিল। তার চোখে ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে সব কিছু ঠিক হয়ে যায়। কয়েক ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন এবং তার মুখে হাসি ছিল। তিনি বললেন, অভিনন্দন, ছেলে হয়েছে। এ কথা শুনতেই রাহুলের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সেগুলো ছিল আনন্দের জল। সে প্রথমবারের মতো নিজের ছেলেকে কোলে নিল এবং ওই ছোট্ট চেহারাটা দেখে তার মনে হলো যেন তার সব পরিশ্রম, সব কষ্ট আর সব সংগ্রামের আজ জবাব মিলে গেছে। সীমা যখন নিজের সন্তানকে দেখল তখন তার চোখে এক অন্যরকম প্রশান্তি ছিল, যেন সে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পেয়ে গেছে। সেই দিনের পর তাদের জীবন পুরোপুরি বদলে গেল। এখন তাদের বাড়িতে হাসি প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। কান্নার আওয়াজও তাদের ভালো লাগত, কারণ সেটা তাদের নিজেদের সন্তানের ছিল। রাহুল এখন আরও পরিশ্রম করতে শুরু করেছিল, কারণ এখন তাকে নিজের ছেলের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়তে হতো। সে নিজের কাজ আরও বাড়াল। ছোটখাটো চুক্তি নিয়ে সে ধীরে ধীরে একজন ভালো মিস্ত্রি হয়ে গেল। লোকেরা এখন তাকে নামেই চিনতে শুরু করল। তার সততা আর পরিশ্রমের চর্চা হতে শুরু করেছিল। অন্যদিকে সীমাও নিজের সেলাইয়ের কাজে এতটাই পারদর্শী হয়ে গিয়েছিল যে এখন তার কাছে দূর দূরান্ত থেকে কাজ আসতে শুরু করেছিল। তাদের আর্থিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা এটা ছিল যে এখন সমাজের দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করেছিল। যেই লোকেরা একসময় তাদের খোঁটা দিত, এখন তারা তাদের প্রশংসা করতে শুরু করেছিল। লোকেরা বলতো, দেখো সত্যিকারের ভালোবাসা কি করতে পারে। এরা সেই মানুষ যারা হার মানেনি এবং আজ নিজেদের পরিশ্রমে সব কিছু অর্জন করে নিয়েছে। একদিন রাহুল তার ছেলেকে কোলে নিয়ে সেই রেলওয়ে স্টেশনে গেল যেখানে তার জীবন বদলেছিল। ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে চারদিকে তাকালো, আর তার চোখে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। সেই জায়গা, সেই পরিবেশ, কিন্তু এখন সেই মানুষটা বদলে গিয়েছিল। তার কাছে এখন একটা পরিবার ছিল, একটা পরিচয় ছিল, আর একটা প্রশান্তি ছিল। সে ধীরে ধীরে সীমার দিকে তাকালো, যে তার পাশেই দাঁড়িয়েছিল। তার চোখেও ওই একই স্মৃতি ভেসে উঠছিল। রাহুল হাসতে হাসতে বলল, যদি ওই দিন আমি তোমাকে এখানে না দেখতাম তবে হয়তো আমার জীবন আজও অসম্পূর্ণ থাকত। সীমা হালকা একটা হাসির সাথে বলল, আর যদি তুমি আমাকে নিজের বাড়িতে নিয়ে না যেতে তবে হয়তো আমি আজও কোথাও হারিয়ে থাকতাম। দুজনে একে অপরের হাত ধরে নিল, আর সেই মুহূর্তে তারা অনুভব করল যে জীবন কতটা অদ্ভুত হয়। কখনো এক মুহূর্তে সব কিছু কেড়ে নেয়, আর কখনো এক মুহূর্তে সব কিছু দিয়ে দেয়। তাদের ছেলের হাসি তাদের আবার বর্তমানে ফিরিয়ে আনল, এবং দুজনেই একসাথে হাসি মুখে নিজেদের নতুন জীবনের দিকে পা বাড়িয়ে দিল। এখন তাদের কাছে ভয় ছিল না, শুধু আশা ছিল। এখন তাদের কাছে কষ্ট ছিল না, শুধু স্মৃতি ছিল। আর এখন তাদের গল্প অসম্পূর্ণ ছিল না, বরং পূর্ণ হয়ে গিয়েছিল। এমন একটা গল্প যা শেখায় যে সত্যিকারের ভালোবাসা যে কোনো পরিস্থিতির চেয়েও বড় হয়, এবং যদি দুজন মানুষ একে অপরের হাত না ছাড়ে তবে জীবন তাদের একদিন না একদিন নিশ্চয়ই সেই সব কিছু দিয়ে দেয় যার তারা কখনো স্বপ্ন দেখেছিল।